কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আগামী গতদিনে আমি পুঁই মাচা গল্পটা শুরু করেছিলাম ক্লাস 11-এর। তা পুঁই মাচা গল্পের একটি পর্ব আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। সেখানে কিছুটা অংশ আমি পড়িয়েছিলাম পাঠ্য বই দেখে দেখে, প্রতিটা লাইন ধরে ধরে অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করে। তোমরা যারা দেখেছো খুব ভালো কথা, যারা দেখোনি চ্যানেলে গিয়ে দেখে নাও। আজকে আমি পরের অংশটা পড়াবো, দেখে নাও। পুঁই মাচা কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। একাদশ শ্রেণীর নতুন যে তোমাদের সিলেবাস তার অংশ এই গল্পটি। তো গল্প শুরু করার আগে, এর আগের দিন আমি কিছু পূর্বকথন বলছিলাম, আজও একটু দেখে নেবো যে আগের দিন আমরা কি কি পড়িয়েছিলাম। আগের দিন আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন লেখা নিয়ে আলোচনা করছিলাম। সেখানে বলেছিলাম যে তার প্রথম উপন্যাস পথের পাঁচালী, তোমরা অনেকেই সেটা দেখেছো। তারপরের উপন্যাস হলো, তারপরে পরপর উনি অনেক উপন্যাস লিখেছেন। অভিযাত্রিক রয়েছে, চাঁদের পাহাড় রয়েছে, চাঁদের পাহাড়টাও তোমরা অনেকে দেখেছো। পুঁই মাচা কিন্তু কোনো উপন্যাস নয়, এটা একটি গল্প। এই গল্পটি উনি লিখেছিলেন, এক জায়গায় পড়াতে যেতেন, সেখানে বাড়িতে, এক জমিদার বাড়িতে, সেখানে হাতে লেখা পত্রিকা ছিল, অবসারিকা। এই হাতে লেখা পত্রিকার জন্য সকলে তাকে অনুরোধ করেছিল। সেই অনুরোধে তিনি পুঁই মাচা গল্পটি লেখেন। আর তারপরে পুঁই মাচা গল্পটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় 1931 খ্রিস্টাব্দে প্রথম। আর কোন গল্পগ্রন্থে? মেঘমল্লার গল্পগ্রন্থে। তা এই পুঁই মাচা গল্পে আমরা দেখলাম যে একটি গ্রাম্য জীবনের অতি ছাপোষা সাধারণ পরিবারের একটি গল্প, যে গল্পের মূল নায়ক হলো, মূল নায়িকা খেন্তি। তার বাবা ছিলেন সহায়রী, তার মা অন্নপূর্ণা। সেখানে আমরা দেখতে পাই একটি গ্রাম্য পরিবেশের একটি অতি দরিদ্র পরিবারের একটি জীবনশৈলী। ছোট একটি ঘর, ছোট দাওয়া, সেখানে বসে আছেন অন্নপূর্ণা। সে সময় সহায়রী এসেছেন, এসে বললেন যে তিনি পাশের বাড়ির একজন গাছ কেটেছে, তার পুরো রসকে আখ গাছ কেটেছে, রস নেবেন, কিছু কাঁসার বাটি বা ঘটি দিতে। তা অন্নপূর্ণা স্বভাবতই রেগে যান, কারণ তিনি কানাঘুষো শুনেছেন যে তার মেয়ে খেন্তিকে আশীর্বাদ করিয়েও বিয়ে না দেওয়ার জন্য তাদেরকে একঘরে করা হবে। আজ আমরা আসবো তারপরের অংশতে। সেখানে আমরা দেখব যে খেন্তির বিবাহ কেন ভেঙে গিয়েছিল বা কেন ভেঙে দিয়েছিল, কি গুজব রটেছিল, সহায়রীকে একঘরে করার কারণ কি, আর এই খেন্তি চরিত্র যেটা নিয়ে এত কিছু, সেই চরিত্রটা আমরা দেখব। তাহলে আমি চলো শুরু করছি। আমি দু লাইন করে পড়বো আর তোমাদের তার অর্থটা বলে দেব। খুব মন দিয়ে শুনবে, পুরো ক্লাসটা মন দিয়ে করবে। আর তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে অন্য বন্ধুদের মধ্যে পাঠিয়ে দেবে, যাতে সবাই আমার ক্লাসটা পায়। আর আমি আরও অন্যান্য অনেক ক্লাস করাই, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, আমি টিউশনও পড়াই। তোমরা যদি চাও সেই ক্লাসগুলো আমি অনলাইনে অবশ্যই দিতে পারি, আমি দেবো, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে। আর সংস্কৃতের ক্লাস অলরেডি কিছু দিয়ে দিয়েছি, এখন বাংলার ক্লাসগুলো দিচ্ছি। যাই হোক, আগের দিন যেটুকু পড়ানো হয়েছিল যে অন্নপূর্ণা তখন তাকে কাঁসার বাটি তো ঘটি তো কিছু দিলেনই না, উপরন্তু অনেক চিৎকার চেঁচামেচি করলেন, খুব রাগারাগি করলেন শান্ত স্বরে। তা সহায়রী দেখলেন যে আমি যদি এখন বাড়িতে থাকি অশান্তি বাড়বে, বই কমবে না। তা তিনি সে সময় নিজেই একটা বাটি নিয়ে খিড়কির দোর দিয়ে বেরোতে যাচ্ছেন। খিড়কির দোর কি? মূল দরজা, সদর দরজা, যেটা বর্তমানে যে পাঁচিল দিয়ে যে মেন গেট করা থাকে, যেখান দিয়ে আমরা প্রবেশ করি, সেটা হলো খিড়কির দোর। সেই খিড়কির দোর দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। এমন সময় দেখলেন যে তার বড় মেয়ে আসছে। তিনি আনন্দপূর্ণ কণ্ঠে বলে উঠলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? খেন্তির হাতে কি ছিল আমরা জানি না, আসছি এবার। 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা, তাহার হাতে এক বোঝা পুঁইশাক। খেন্তি আর
খেন্তির বয়স কত? 14-15 বছর, এটা থেকে প্রশ্ন হবে। আর তার দুটো ছোট ছোট বোনকে নিয়ে সে বাড়ি ঢুকলো। তার হাতে কি ছিল? এক বোঝা পুঁই শাক। ডাটাগুলি মোটা ও হলদে, মানে শুকিয়ে গেছে, মানে বুড়ো হয়ে গেছে, বুড়ো পুঁই শাক। আর কচি পুঁই শাক খেতে সবাই ভালোবাসে, বুড়ো পুঁই শাক কিন্তু কেউ ভালোবাসে না। চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঙ্গল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। বয়স্ক মা, বয়স হয়ে গেলে পুরনো অনেক কিছুই আমরা পছন্দ করি না, সেমনি সে একই রকমভাবে পুঁই গাছগুলো পেকে গেছে, বুড়ো হয়ে গেছে। কেউ হয় কারোর উঠোনে, যার উঠোনে পুঁই গাছগুলো হয়েছিল সে সেগুলো যাই হোক তুলে হয়তো ফেলে দিচ্ছিল, সে সময় খেন্তি গেছে, তো খেন্তিকে হয়তো দিয়েছে, সেটা ওর মাও তাই ভেবেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। আমরাও ছোটবেলায় ওই আচার টাচার মাখলে না পাতাতেই খেতাম, বট পাতা, পুঁই পাতা, কচু পাতা। তা খেন্তির ওই ছোট বোন 2-3টে পুঁই পাতায় করে তার উপরে কিছু নিয়ে তার উপরটা চাপা দিয়ে নিয়ে এলো। তা এই পর্যন্ত আমরা দেখলাম। এবার আমরা যাব খেন্তির চেহারার বর্ণনায়। খেন্তি দেখতে কেমন ছিল প্রশ্ন হবে এখান থেকে। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ কৃষ্ণ মানে কালো, অগোছালো, বাতাসে উড়িতেছে, অগোছালো, গোছানো নেই একদম, তার মানে উদাসীন প্রকৃতির মেয়ে। মুখখানা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। বর্ণনা শুনে বোঝা গেল যে মেয়েটি বেশ সুন্দরী, শান্ত ডাগর চোখ, শান্ত ডাগর চোখে কিন্তু সৌন্দর্যে ফুটে ওঠে আর কি। আর মেয়েটি যে শান্ত সেটাও বোঝা গেল। সরু সরু কাচের চুড়িগুলি 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। আমরা মা মাসিদের হাতেও দেখেছি যে অনেকগুলো চুড়ি একসঙ্গে সেফটি পিন দিয়ে আটকে রাখতো, যাতে ছাড়া হাত না হয়ে যায়, মানে বারবার করে চুড়িগুলো যেন কাজের সময় বিরক্ত না করে। পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগ ঐতিহাসিক যুগে গিয়া করিতে হয়। প্রাগ ঐতিহাসিক, সন্ধি বিচ্ছেদ করবে, প্রাক যুক্ত ঐতিহাসিক মানে ইতিহাসের পূর্বে। ইতিহাসের পূর্বে বলতে যখন ইতিহাস লিখিত ছিল না, ইতিহাস যখন লেখা হয়নি, মনে থাকবে। তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে, যেগুলো বলবো নোট ডাউন করবে। তার মানে পিনটির বয়স কত ছিল? প্রাগ ঐতিহাসিক যুগের, তাই তো। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি। সে তাড়াতাড়ি পিছনে ফিরিয়া পশ্চাৎবর্তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিল। পশ্চাৎবর্তিনী মানে পেছনে যে আছে, কে ছিল? তার বোন। সে তার হাত থেকে পুঁই পাতা জড়ানো দ্রব্যটা নিয়ে মেলে ধরল, এরকমভাবে মেলে ধরল। বলল, চিংড়ি মাছ বাবা। বাবাকে বলছে বাবা এটা চিংড়ি মাছ, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম। তাহলে গয়াবুড়ি হয়তো মাছ টাছ বিক্রি করে, যাই হোক। দিতে চায় না, বলে তোমার বাবার কাছে 8 দিনকার ধরুন 2 পয়সা বাকি আছে। তার মানে এখানে সহায়রীর আরেকটা চরিত্র ফুটে উঠলো। উনি ঋণ করেছিলেন আর কি কার থেকে? গয়াবুড়ির কাছ থেকে। কত পয়সা বাকি? 2 পয়সা বাকি। প্রশ্ন হবে গয়াবুড়ির কাছে ক পয়সা বাকি ছিল? 2 পয়সা বাকি ছিল। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? কে বললো? খেন্তি বলল গয়া পিসিকে। আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়েছিল। আচ্ছা, পুঁই শাক কে দিয়েছিল? রায় কাকা। চিংড়ি মাছ কে দিয়েছিল? গয়াবুড়ি। বোঝা গেল? এখানে একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারি যে খেন্তি ভীষণ খাদ্যরসিক ছিল। মানে পুঁই শাক পেয়েছে বলে সে আবার একটু চিংড়ি মাছও নিয়ে এসেছে, তাই না? কারণ চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খেতে ভালো লাগে, হয়তো সে জানে, তাই নিয়ে এসেছে। তারপর পুঁই শাকও খেতে ভালোবাসতো, সেটাও বোঝা গেল। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা। আহা, কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে,
খাওয়ার নামে আর জ্ঞান থাকে না। কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাঁশ। ফেল বলছি, ওসব ফেল। তাহলে এবার আমরা অন্নপূর্ণাকে দেখলাম, তিনি এবার চরিত্রে উঠে এলেন। তিনি অত্যন্ত রেগে গেলেন, বলছে কি অমর্ত্যই তোমায় দিয়েছেন। আমরাও যখন একটু ক্যাডবেরি, মানে আমাদের তোমাদের ছোট একটা ভাই আছে তোমরা জানো, যখন একটু ক্যাডবেরি খাওয়ার বায়না ধরে আমি ভীষণ রেগে যাই। ওই মোবাইলে বিভিন্ন কিছু দেখবে আর বলে মা এটা কিনে দেবে, বলে হ্যাঁ কি এমন অমৃত, মানে অমৃত কথাটা এখানে বিদ্রুপ করে ব্যবহার করা হয়েছে, মনে রাখবে। বিদ্রুপাত্মক শব্দ হলো অমৃত। বলছে পুঁই ডাঁটাটা পেকে কাঠ হয়ে গেছে, ওরা এমনিই ফেলে দিত। তো ও গিয়ে নিয়ে এসছে, নিয়ে ওদের উঠোনটা পরিষ্কার করে দিয়ে এসছে। আর এখানে আমরা আর বড় মেয়ে, মায়ের তো চিন্তা থাকবেই। মা বলে দিয়েছে যে এদিক ওদিক সেদিক বেড়ানো যাবে না। এখানে আরেকটা জিনিস দেখো, বাবার আর মেয়ের মধ্যে কিন্তু আমরা একটা মিল খুঁজে পেলাম। মানে বাবা কোথায় কার, মানে কোথায় কে রস দিচ্ছে, কোথায় কি এসব খুঁজে বেড়ায়, আর মেয়েও কোথায় শাক, কোথায় বেগুন, কোথায় পুঁই শাক, কোথায় চিংড়ি মাছ, এসব তুলে নিয়ে আসছে। তার মানে এখানে খেন্তির আর একটা চরিত্র আমরা দেখলাম, খেন্তি কিন্তু খাদ্যরসিক। ওই যে মা কথাটা বললো না, খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, তার মানে খেন্তি খেতে ভীষণ ভালোবাসে। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। এইভাবে ধরে এনেছিল অনেকগুলো শাক। মাকে দেখে, মানে মায়ের রাগ দেখে ভরকে গেছে আর কি, হাত বাঁধন আলগা করে দিল, শাকগুলো সব নিচে পড়ে গেল, পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। আপদ, এখানে আপদ বলতে কাকে বোঝানো হয়েছে? পুটিকে, হ্যাঁ, খেন্তিকে, রাধিকে, সহায়রীকে, না পুঁই শাককে? উত্তর হবে পুঁই শাককে। রাধি, তার মানে আমরা দুটো নাম পেলাম, একটা খেন্তি বড় মেয়ে, একটা রাধি। আরেকটি মেয়েরও নাম আছে, তার নাম পুটি, পরে আসবো। তো মা রাধিকে কি করলেন, তিনি রাধিকে অর্ডার করলেন, আদেশ দিলেন যেগুলো খিড়কির পুকুরের ধারে, আশেপাশের গ্রাম তো, গ্রামের আশেপাশে পুকুর থাকতো অনেক, ফেলে দিয়ায়। পেট যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোরা না করিত। কাকে বললেন? খেন্তিকে, খেন্তির বোনের। বোঝা মাটিতে পড়িয়া গিয়েছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। নিজে মাটিতে পুঁই শাকের বোঝাটা পড়ে গেছে, ছোট মানুষ তো এইভাবে তুলেছে, তুলে ওই অতগুলো বোঝা তো আর ধরতে পারে না, যাচ্ছে দু চারটে এদিক ওদিক ছুটিয়ে ছুটিয়ে পড়ে রয়েছে, অনেকগুলি ডাটা এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরির ছেলে মেয়েরা মাকে অত্যন্ত ভয় করিত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার, এবার বাবা বলেছে একটু সাপোর্ট পেয়েছে। ছোট মেয়েটা কি করলো, পুঁই শাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাইল। বাবার কথা শুনে ও আবার পুঁই শাকের বোঝা নিয়ে যেতে যেতে একটু ঘুরে দাঁড়ালো, যে মা যদি বলে যে ফেলিস না ফেলিস না। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের এত নোলা কিসের? প্রশ্ন হবে, মেয়ে মানুষের এত নোলা কিসের? এখানে কার নোলার কথা বলা হয়েছে? খেন্তি। এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। মা রেগে গেছে বলছে আর কি। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তাহার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, পুঁই শাকের পক্ষালম্বন করিয়া দুপুরবেলায় স্ত্রীকে চটাইতে তিনি সাহসী হইলেন না। মায়ের বাবারা কিন্তু ছেলে মেয়ের দিকে যতই সাপোর্ট দেখ না কেন, মায়েদের খুব ভয় পায়। তাই এখানেও তাই হলো, দেখলো দুপুরবেলা যদি এখন ঝগড়াঝাটি করি মুশকিল হয়ে যাবে। নিঃশব্দে খিড়কির দৌড় দিয়া বাহির হইয়া গেল। নিঃশব্দে মানে শব্দ না করে চুপচাপ, মনে থাকবে। এদিকটা আপাতত মিটলো, এবার দেখবো অন্নপূর্ণা কি করে। বসিয়া রাধিতে রাধিতে অন্নপূর্ণা রান্না করছে দুপুরবেলা। মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল
গত অরন্ধনের পূর্বদিন মানে আগের দিন। অরন্ধন কি? আমাদের একটা প্রথা আছে যে কিছু কিছু দিন আসে, যেমন আমাদেরই আছে ভাদ্র মাসের শেষের দিন রান্না করা যাবে না, গরম কিছু খাওয়া যাবে না, আগের দিন রান্না করে রাখতে হবে, সেই রান্না করা খাবার পরের দিন খাওয়া হবে। তাই সেই অরন্ধনের পূর্বে বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, আর অর্ধেক মিলে সব তোমাদের। মানে ওর মা যতটা পুঁই শাক রান্না করেছিল, খেন্তি পুঁই শাক খেতে এত ভালোবাসতো, মাকে বললো, মা তুমি যতটা পুঁই শাক রান্না করেছো অর্ধেকটা পুঁই শাক কিন্তু আমাকে দেবে, আর বাকি অর্ধেকটা তোমরা সবাই মিলে খেও। বাড়িতে কেহ ছিল না, সবাই আগেকার দিনে তো আমরা ওরকম ছোটবেলায় খেলে দুলে বেড়াতাম, বাড়িতে কতটুকু আর পাওয়া যেত, গেছে এদিক ওদিক। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কিদোরের আশেপাশে যে ডাটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়েছে। তাহলে পুঁইশাকগুলো কোথায় ফেলে দিয়েছিল? ছাই গাদায়। কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি তিনি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। মা তো যতই বকাঝোকা করুন, শেষে কিন্তু মেয়ের কষ্টের কথা মনে পড়ে। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দুপুরবেলা খেন্তি তো জানতো মা যেরকম রাগ করেছে, হয়ে গেল পুঁইশাক চচ্চড়ি খাওয়া। খেন্তি আর ভাবতেও পারেনি যে তার পাতে পুঁইশাক চচ্চড়ি করবে। তার দুপুরবেলা যখন খেতে বসেছে তখন পুঁইশাকের চচ্চড়ি পাতে দেখে অত্যন্ত বিস্মিত হলো, হ্যাঁ, আর আনন্দিত হলো, মায়ের দিকে ভয়ে ভয়ে চাইল। দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই। কার পাতে? খেন্তির পাতে। মানে মা যতটা খাবার পুঁইশাকের চচ্চড়ি খেন্তিকে দিয়েছিলেন, খেন্তি পুরোটা শেষ করে ফেলেছে। পুঁইশাকের উপর তাহার মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? মা তো বলছেন, দেখছেন মেয়ের পাতে একটুও পুঁইশাক নেই, মেয়ের মন পড়তে পারেন, আর তাছাড়াও খেন্তি পুঁইশাক খেতে খুব ভালোবাসত। তিনি বললেন, আর একটু চচ্চড়ি দি। খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। এখানে একটা প্রশ্ন হবে, আনন্দজনক প্রস্তাব কি? কি যে খেন্তি আর একটু চচ্চড়ি দি, মায়ের এই কথাটা হলো আনন্দজনক প্রস্তাব। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল। মানে অনেক সময় আনন্দেও জল আসে, মেয়ে যে খেতে ভালোবাসে, খেতে দিচ্ছে, চাইছে, এই ভেবেই হয়তো যে কোথায় গিয়ে পড়বে মেয়েটা আমার, এই ভেবেই হয়তো চোখে জল এলো। চাপিতে গিয়া তিনি উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। ছেলে মেয়ে প্রথম পর্বে আমি বলেছিলাম যে অন্নপূর্ণার শান্ত রূপ, কম কথাবার্তা, এসব দেখেই বোঝা যায় তিনি অত্যন্ত ব্যক্তিত্বময়ী ছিলেন। আর ব্যক্তিত্বময়ী যারা হন তারা চোখের জল কিন্তু সবার সামনে ফেলেন। অন্নপূর্ণাও চোখের জল ফেললেন না সব ছেলে মেয়েদের সামনে। তিনি কি করলেন, ওপর থেকে কিছু একটা পাড়ার চেষ্টা করলেন, শুকনো লঙ্কার ডালা, তাহলে চোখের জলটা ওপর থেকে কেউ দেখতে পেল না, তাই তো? বোঝা গেল। এইবার আসবো মূল প্রসঙ্গে, যেটা মূল আগের দিন আমরা আগের পর্বে দেখেছিলাম যে খেন্তির বাবা সহায়রীকে একঘরে করে দেওয়া হবে। কেন দেওয়া হবে এইবার আমরা দেখব। কালীমায়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল। চণ্ডীমণ্ডপটা কার? কালীমায়ের। বৈকালবেলায় সহায় হরির ডাক পড়িল। কখন ডাক পড়লো? বৈকালবেলা বা বিকেলবেলা। সংক্ষিপ্ত ভূমিকা পাদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সংক্ষিপ্ত ভূমিকা বলতে প্রথমেই একজনকে ডেকেছে, তার বিরুদ্ধে নালিশ হবে, সে ঢুকতে ঢুকতেই কি নালিশ করা যায়? পাড়া প্রতিবেশী কারোর সম্বন্ধে কিছু বলতে হলে, যেমন অনেক সময় আমরা দেখেছি, তোমরাই যেমন করো আর কি, অনেকগুলো বান্ধবী এক জায়গায় আছো, কেউ হয়তো তোমাদের আগের দিন খাতা টাতা দেয়নি, নোট টোট দেয়নি, খুব রেগে আছো তার উপর, তা সে এলেই কি তোমরা বলো কি তুই কালকে নোটটা দিলি না? তা তো বলো না।
প্রথমে কি বলে যে বাবা আজকাল যা যুগ, নিজের বন্ধুরাও নিজের বন্ধুকে সাহায্য করে না। এই যে গৌরচন্দ্রিকা সংক্ষিপ্ত ভূমিকা, তা কালিময় উত্তেজিত স্বরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভাইয়া? বিদ্রুপ করছে না? এক ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না, এই করে কি কাণ্ডটাই না করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। মানে উদাহরণ দিচ্ছেন আর কি সহায় হরিকে। এখনো আমরা বুঝতে পারলাম না সহায় হরির মেয়ের বিয়ের আশীর্বাদ হয়েও বিয়েটা কেন হয়নি। তো এবার আমরা বুঝতে পারবো। সহায় হরিকে ডেকে প্রথমে উনি অন্য একজনের উদাহরণ দিলেন, যে এই কেষ্ট মুখুজ্জের কি বলেছিল, যে ভালো স্বভাব না হলে, ভালো স্বভাবের পাত্র না হলে তিনি মেয়ের বিয়ে দেবেন না। তাই এই করে করে অনেক পাত্র তিনি রিজেক্ট করেছেন। শেষে মেয়ের বয়স হয়ে গেছে, তখন আর কি করবে, শেষে কিনা হরির ছেলে, ওই হবে পাড়া প্রতিবেশী কেউ চেনা জানে, তার সাথে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। কেন রক্ষে? আগেকার দিনে 12 বছর বয়স হয়ে গেলে মেয়ের যদি বিয়ে না দেওয়া হতো, তাহলে কিন্তু তাদেরকে এক ঘরে করে দেওয়া হতো, এরকম রীতি ছিল। আর বামুনের মেয়ে হলে তো কথাই নেই, ব্রাহ্মণদের ক্ষেত্রে এটা বেশি প্রচলিত ছিল। মানে অল্প বয়সী 5-7 বছরের মেয়ের সঙ্গে একটি 70-80 বছরের কুলীন ব্রাহ্মণদের বেশি হতো, মানে বিয়ে দিয়ে দেওয়া হতো। হ্যাঁ, শুধুমাত্র কৌলিন্য রক্ষা করার জন্য এবং মেয়েকে পার করার জন্য, এক ঘরে হবার ভয়। যাই হোক, তা বলছে মেয়ে দিয়ে দেয় তবে রক্ষে। তার কি স্বভাব? রাম বলো, রামও একজন প্রতিবেশী। 6-7 পুরুষে ভঙ্গা পচা ক্ষত্রিয়। ক্ষত্রিয় কথাটির অর্থ এখানে ক্ষত্রিয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ জাতগুলোকে খুব মানা হতো, বুঝলে তো। তা বলছে যে মেয়ের স্বভাব ভালো না হলে পাত্র দেবো না, এই করে করে সে হরির ছেলের সঙ্গে বিয়ে দিল। সে হরির ছেলের স্বভাব খুব একটা ভালো নয়। পরে সুর নরম করিয়া কহিলেন, তার সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? আগে তো সমাজই শাসন করতো, তাই না? সমাজকে সমাজের মাথা করে দেওয়া হতো, পঞ্চায়েত প্রধান করে দেওয়া হতো। দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন? এবার কাকে বলছেন? সহায় হরিকে বলছেন। এই যে তোমার মেয়েটিরই তো 13 বছরের। সহায় হরি বাধা দিয়ে বলিতে গেলেন, এই শ্রাবণে 13। আসলে সহায় হরির মা অন্নপূর্ণা, প্রথম দিকে আমরা জেনেছি অন্নপূর্ণা বলেছিলেন যে তার মেয়ের বয়স 15, লোককে 12-13 বলে চালায়। সেই হিসেবে কালিময় চাটুর্য জানে তার মেয়ের বয়স 13। তা সহায় হরি আবার বললো যে এই শ্রাবণে 13ই পড়বে। যাই হোক, আহা 13 আর 16 তফাৎ কিসে শুনি? প্রশ্ন হবে, 13 আর 16 তফাৎ কিসে শুনি? কে বলেছিল? কমেন্টে উত্তর লেখো তো, কে বলেছে 13 আর 16 তফাৎ কিসে? দেখি তোমরা কেমন পারো। উত্তর লিখবে, আমি ঠিক করে দেবো। যদি ঠিক হয় খুব ভালো কথা, ভুল হয়ে গেলে আমি ঠিক করে দেবো। তোমরা কমেন্ট করো কি কি সাবজেক্ট পড়তে চাও। এই যে আমি লেখাগুলো বলছি, কোথাও কোনো প্রশ্ন থাকলে আমার থেকে কি কি জানতে চাইছো, ঠিক করে পড়ানোর বিষয়ে কোন কোন ওয়ার্ডগুলো তোমাদের মানে অর্থগুলো বোঝার আছে, কোন কোন বাক্যের লাইন বোঝার আছে, কমেন্টে বলো, আমি উত্তর দিয়ে দেবো। তার সে 13ই হোক, চাই 16ই হোক, চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? কাকে বলছেন? সহায় হরিকে বলছে 13 বছরই হোক আর 15 বছরই হোক আর 50 বছরই হোক, আমাদের দেখে লাভ নেই। আশীর্বাদ হয়ে যাবার পরেও তুমি বিয়েতে বেঁকে বসলে কেন? ও তো একরকম উৎসুগ্গ করা মেয়ে, যেটাকে আমরা বর্তমান ভাষায় বলি বাগদত্তা। বিয়ে ঠিক হয়ে গেছে তো, তাই উৎসুগ্গ করা, উৎসর্গ করা। আচ্ছা, উৎসর্গ এটা চলিত ভাষায় কি হবে? উৎসর্গ। আশীর্বাদ হওয়া যা, বিয়ে হওয়া তা, 7 পাকের যা বাকি, এই তো। এই সমাজে বসে এসব কাজগুলো যে তুমি করবে আর আমরা বসে বসে দেখবো, এ তুমি মনে মনে ভেবো না কিন্তু। সহায় হরিকে একরকম হুমকি দিলেন, সমাজের ব্রাহ্মণদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্র না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে পুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। তার মানে কালিময় চাটুর্যের এই শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিবাহ ঠিক করে দিয়েছিলেন। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট নাই, না হলে কি মানুষ হয় না? তাহলে
সেই ছেলে কিন্তু লেখাপড়া খুব একটা জানতো না। দিব্যি বাড়ি বাগান পুকুর, শুনলাম এবার নাকি পুরীর জমিতে 4টি আমন ধানও হয়েছে। ব্যাস, রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? তার মানে খেন্তির যেখানে বিয়ে হয়েছিল ছেলেটার বেশি একটা লেখাপড়া জানতো না, তবে তারা অনেক বড় লোক, বাগান আছে, পুকুর আছে। বলছে যে তারপরেও কেন তুমি বিয়ের আশীর্বাদ ভাঙলে, আশীর্বাদ পর বিয়ে ভাঙলে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন হবে, কার সঙ্গে ছেলের বিয়ে ঠিক খেন্তির বিয়ে ঠিক হয়েছিল, কার সঙ্গে? আচ্ছা, কমেন্টে লিখে দেবো। শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। কে ঠিক করেছিলেন কমেন্টে লিখবে তোমরা, দেখি তোমরা কতটা বুঝেছো। ইতিহাসটা হইতেছে এই, এবার ইতিহাসে যাবো। কিসের ইতিহাস? কেন বিয়েটা ভেঙে গেছিল সেই ইতিহাসে যাচ্ছি। মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময়ী ঠিক করিয়া দিয়াছিল। তোমাদের প্রশ্ন করেছি, দেখো উত্তর পেয়ে গেলে। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মশাইয়ের ছেলের সঙ্গে ঠিক করতে গেলেন তাহার কারণ নির্দেশ করিয়া কেউ কেউ বলেন কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। তা লোকে নিজেরা একটা গুজব উঠেছে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা হয়, যেমন পাড়ার 10 জন মুরব্বী মানুষ বসলে। তা সহায় হরির মেয়ে খেন্তির সঙ্গে কালীময় চট্টোপাধ্যায় শ্রীমন্ত মজুমদারের ছেলের বিয়ে ঠিক করেছিলেন। তো সবাই বলছে যে এমনি এমনি কি আর বিয়ে ঠিক করেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তা কারণটা কি কেউ জানতেন না, তবে সবাই একটা ধারণা করেছেন যে অনেক টাকা সুদ নিয়েছিল, অনেক টাকা ধার নিয়েছিল, সুদ দিতে পারিনি, সেজন্য আর কি সম্বন্ধ করিয়ে দিলেন। তবে এ গুজব যে শুধু অবান্তর তাহাই নয়, ইহার কোনো ভিত্তি আছে বলেও মনে হয় না, মানে এটা ঠিকঠাক নয়, কথাগুলো গুজব আর কি। সত্যি যে এই কারণে বিয়ে ঠিক করেছিলেন এমন কোনো কথা নয়, ইয়া দুষ্টপক্ষে রচনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে, এইবার দেখবো মেয়ের বিয়েটা কেন ভেঙেছিল। বলছে পাত্রপক্ষ আশীর্বাদ করে চলে গেল, তার কয়েকদিন পরে সহায় হরি টেন পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। বুঝলাম কারণটা। এইরকম ছেলে হলে তোমার আমার বাবাও পাত্র দেবেন, বিয়ে দেবে না, দেবে? তার আশীর্বাদ হয়ে গেছিল, তার সহায় হরি যতই হোক বাবা, মেয়ের খোঁজ খবর তো রাখবেই বলো। তার সহায় হরি খোঁজ নিয়ে জানলেন যে পাত্রটা কয়েক মাস আগে নিজের গ্রামে কোনো একটা কুকীর্তি করেছিল, ফলে কুম্ভকার বধূর, তার মানে স্বভাব ভালো না। কুম্ভকার বধূ কথাটি যখন রয়েছে সেখানে বুঝতে পারছো কুম্ভকার বধূ মানে কি গো? কুম্ভং করতি যশ কুম্ভকার, কুম্ভং করতি মানে কুমোর, মানে মাটির জিনিস যিনি তৈরি করেন তিনি কুম্ভকার, কুমোর বলি যাকে আমরা, শুদ্ধ ভাষায় যাকে আমরা কুমোর বলি। তাই কোনো এক কুমোরের আত্মীয় স্বজনের হাতে মার খেয়ে শয্যাগত ছিল। এরকম মেয়ে পাত্রের হাতে সহায় হরি মেয়েকে বিয়ে দিতে চাননি। বোঝা গেল? দিন 2 পরের কথা, সেদিনের ঘটনাটা হয়ে গেল। আমরা জানতে পারলাম যে সহায় হরি কেন মেয়েকে পাত্রস্থ করলেন না। সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে বলিলেন, যা শিগগির ছাগলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত